এপ্রিল ২০২৬ চেন্নাইয়ের কাছে কালপাক্কাম নামের ছোট্ট একটা শহর। ভাবুন তো, একটা কন্ট্রোল রুমে বসে থাকা বিজ্ঞানীদের বহু দশকের পরিশ্রম ঠিক সেই মুহূর্তে কেমন উল্লাসে পরিণত হয়েছিল যখন ভারতের প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর তার ক্রিটিক্যালিটি অর্জন করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই অবিশ্বাস্য বৈজ্ঞানিক যাত্রা নিয়ে কথা বলবো। এর চূড়ান্ত লক্ষ্যটা কি জানেন? শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে শক্তির স্বাধীনতা অর্জন করা। চলুন সোজা মূল আলোচনায় ঢোকা যাক। আজকের আলোচনায় আমরা মোট ৬টি বিষয় কভার করব। কালপাক্কামের সাফল্য, হোমি ভাবার ৩ ধাপের ভিশন, ফাস্ট ব্রিডিংয়ের পেছনের বিজ্ঞান, সোডিয়াম কুলিংয়ের হাই রিস্ক গেম, থোরিয়াম এন্ড গেম এবং কিভাবে এই শক্তির স্বাধীনতাকে বাস্তবে রূপ দেওয়া হবে। ১ নম্বর সেকশন, কালপাক্কামে ক্রিটিক্যালিটি অর্জন, ২০২৬ সালের সেই ঐতিহাসিক মাইলফলক। এই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরের কাজ শুরু হয়েছিল সেই ২০০৪ সালে। প্ল্যান ছিল ২০১০ সালের মধ্যেই কাজ শেষ হবে, কিন্তু না, বাস্তবে ব্যাপারটা এতটাও সহজ ছিল না। ২০০৪ সালের ভয়ঙ্কর সুনামি থেকে শুরু করে জটিল সব ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ সব মিলিয়ে অনেকগুলো বছর পার হয়ে যায়। অবশেষে ২০২৪ সালে এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়, আর দীর্ঘ ২ দশকের এক অবিশ্বাস্য অধ্যবসায়ের পর ২০২৬ সালের এপ্রিলে এটি সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করে। আসলে একটা বিরাট ব্যাপার, তাই না? এখন এই ক্রিটিক্যালিটি শব্দটা শুনলে প্রথমেই কি মনে হয়? সিনেমার ওই পেশেন্ট ক্রিটিক্যাল বা ভয়ঙ্কর কোনো বিস্ফোরণের কথা? আসলে পারমাণবিক বিজ্ঞানে ব্যাপারটা মোটেও তা নয়। ক্রিটিক্যালিটি হলো এমন একটা পারফেক্ট ব্যালেন্স বা নিখুঁত ভারসাম্য যেখানে একটা নিউক্লিয়ার চেইন রিয়াকশন বাইরের কোনো সাহায্য ছাড়াই নিজের শক্তিতেই স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। অর্থাৎ এটা কোনো বিপদের সংকেত নয়, বরং একটা দারুণ স্থিতিশীল অবস্থার প্রমাণ। বিষয়টা আরেকটু ভেঙে বলা যাক। রিয়্যাক্টরের ভেতরে মূলত দুটো জিনিস ঘটতে পারে, সাবক্রিটিক্যাল এবং সুপারক্রিটিক্যাল অবস্থা। সাবক্রিটিক্যাল মানে হলো নিউট্রন যে হারে তৈরি হচ্ছে তার চেয়ে বেশি হারে হারিয়ে যাচ্ছে, ফলে রিয়াকশন ধীর হয়ে আসে। আর সুপারক্রিটিক্যাল মানে এর ঠিক উল্টোটা, উৎপাদনের হার অনেক বেশি। তো এই দুইয়ের মাঝে ব্যালেন্স রাখার জন্য কন্ট্রোল রড নামের বিশেষ দণ্ড ব্যবহার করা হয়। এগুলোকে ওপরে নিচে নামিয়ে নিউট্রন প্রবাহ এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে বিক্রিয়াটা একদম ক্রিটিক্যাল বা স্থিতিশীল থাকে, ঠিক যেন একটা সূক্ষ্ম দরাবাজি। এবার আসি ২ নম্বর সেকশনে, ভাবার 3 স্টেজ ভিশন, আমাদের এই শক্তি স্বাধীনতার আসল উৎস। একটু পেছনে ফেরা যাক। ১৯৪৭ সালের পর বিজ্ঞানীরা যখন দেশের খনিজ সম্পদ মাপতে গেলেন, তখন একটা বেশ রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। দেখা গেল সারা বিশ্বের মোট ইউরেনিয়ামের মাত্র ২% রয়েছে ভারতে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, আমাদের সমুদ্র সৈকতের বালিতে বিশ্বের মোট থোরিয়ামের প্রায় ২৫% লুকিয়ে আছে। এই বিপুল থোরিয়াম মজুদি মূলত আমাদের বাধ্য করেছিল বিদেশ থেকে ইউরেনিয়াম আমদানির বদলে অন্য কোনো বিকল্প নিয়ে ভাবতে। এর সাথে যুক্ত হয়েছিল আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচ। নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটির বাইরে থাকার কারণে গ্লোবাল পারমাণবিক সাপ্লাই চেন থেকে কোনো সাহায্য পাওয়াই একরকম অসম্ভব ছিল। মানে বাইরে থেকে কোনো প্রযুক্তি বা সাপোর্ট আসবে না, যা করার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি দিয়ে একদম শূন্য থেকে শুরু করতে হবে। আক্ষরিক অর্থেই এক বিরাট চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নেন ড হোমি জাহাঙ্গীর ভাবা তার সেই বিখ্যাত 3 স্টেজ বা ৩ ধাপের মাস্টার প্ল্যান নিয়ে। এটা অনেকটা রিলে রেসের মতো। প্রথম ধাপে প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, দ্বিতীয় ধাপে ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর এবং তৃতীয় বা শেষ ধাপে থোরিয়াম ভিত্তিক রিয়্যাক্টর। এই পুরো পরিকল্পনার মূল আইডিয়াটাই হল দেশের মাটিতে থাকা থোরিয়ামকে ধাপে ধাপে কাজে লাগিয়ে ব্যবহারযোগ্য পারমাণবিক জ্বালানি তৈরি করা। ৩ নম্বর সেকশন, ফাস্ট ব্রিডিংয়ের পদার্থবিজ্ঞান। ছাই থেকে কিভাবে জ্বালানি তৈরি হয় চলুন দেখে নিই। এই দ্বিতীয় ধাপটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর হলো এমন এক জাদুকরী সিস্টেম যা বিদ্যুৎ তো তৈরি করেই, সাথে যতটুকু জ্বালানি সে খরচ করে তার চেয়ে বেশি নতুন ফিসাইল বা বিভাজনযোগ্য জ্বালানি তৈরি করে ফেলে। ধরুন একটা ফায়ারপ্লেসের কথা। সাধারণ কাঠ পুড়ে ছাই হয়, তাই তো? কিন্তু এই ফায়ারপ্লেসটা এমন যে একটা কাঠ পোড়ার সাথে সাথে তার ভেতরের আগুনের চারপাশের অব্যবহৃত কাঠগুলো নতুন জ্বালানিতে পরিণত হতে থাকে। মানে এক ঢিলে 2 পাখি। প্রক্রিয়াটা অনেকটা এরকম। রিয়্যাক্টরের একেবারে কেন্দ্রে, যাকে কোর বলা হয়, সেখানে ধীর গতির নিউট্রনগুলো ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239কে ভেঙে শক্তি তৈরি করে। আর এর চারপাশ ঘিরে থাকে একটা ব্ল্যাঙ্কেট বা আবরণ। এই আবরণের ভেতর ফাস্ট বা দ্রুত গতির নিউট্রনগুলো অব্যবহৃত ইউরেনিয়াম 238কে রীতিমতো ধাক্কা দিয়ে নতুন জ্বালানি অর্থাৎ প্লুটোনিয়াম 239-এ বদলে দেয়। একদিকে যেমন পাওয়ার জেনারেট হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে জ্বালানিও তৈরি হয়ে যাচ্ছে। ব্রিলিয়েন্ট, তাই না? ৪ নম্বর সেকশন, উচ্চ ঝুঁকি এবং সোডিয়াম কুলিং, তাপের ভয়াবহতা। এবার একটা সমস্যার কথা বলি। এই অবিশ্বাস্য রিয়াকশন থেকে যে পরিমাণ তাপ তৈরি হয় সেটা কল্পনা করাও কঠিন। আর এই তাপটাকে কন্ট্রোল করাটাই ইঞ্জিনিয়ারদের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথা। সাধারণ রিয়্যাক্টরে পানি দিয়ে কুলিং করা হয়, কিন্তু ফাস্ট ব্রিডারে পানি দিলে ফাস্ট নিউট্রনের গতি কমে যাবে।
তাই ব্যবহার করতে হয় তরল সোডিয়াম। কিন্তু সোডিয়াম হলো মারাত্মক জিনিস। এটা যদি বাতাসের সংস্পর্শে আসে সাথে সাথে আগুন ধরে যায়, আর পানির ছোঁয়া পেলে সরাসরি বিস্ফোরণ। তবুও এই চরম ঝুঁকি মাথায় নিয়েই তরল সোডিয়ামকে কুলেন্ট হিসেবে ব্যবহার করতে হয়। উপায় নেই। এই ঝুঁকিটা যে কতটা বাস্তব সেটা জাপানের মঞ্জু রিঅ্যাক্টরের দিকে তাকালেই বোঝা যায়। ১৯৯৫ সালে সেখানে একটা সোডিয়াম লিক হয়, আগুন ধরে যায়। এরপর মানুষের এত তীব্র বিরোধিতা শুরু হয় যে পুরো প্রজেক্টটাই চিরতরে বন্ধ করে দিতে হয়। অনেক দেশই এই ভয়ে এই প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু কালপাক্কামে চিত্রটা ভিন্ন। সুনামির ধাক্কা, কঠোর প্রযুক্তিগত বিচ্ছিন্নতা সবকিছু পার করে হাল না ছেড়ে প্রায় ২০ বছর পর এই প্রজেক্ট ঠিকই সফলতার মুখ দেখেছে। ৫ নম্বর সেকশন, স্টেজ ৩ থোরিয়াম এন্ড গেম, চূড়ান্ত উল্লম্ফন। এতক্ষণ ধরে যে লম্বা জার্নির কথা বলছি তার আসল টার্গেটটাই হলো এই তৃতীয় ধাপে পৌঁছানো। আগেই বলেছি থোরিয়ামকে সরাসরি জ্বালানি হিসাবে পোড়ানো যায় না, এটাকে ট্রান্সমিউট বা রূপান্তর করার প্রক্রিয়াটা বেশ জটিল। প্রথমে থোরিয়াম ২৩২ একটা নিউট্রন ক্যাপচার করে, এরপর বিটাডিকে প্রক্রিয়ার মাধ্যমে সেটা প্রোট্যাক্টিনিয়াম ২৩৩-এ পরিণত হয়, আর সবশেষে আরও একবার বিটাডিকের পর এটা এমন একটা জিনিস হয় যা আমরা খুঁজছি, ইউরেনিয়াম ২৩৩, যা কিনা একটা হাইলি রিঅ্যাক্টিভ আইসোটোপ। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? ইউরেনিয়াম 233 প্লাস থোরিয়াম। আর এটাই হলো আমাদের নিজস্ব প্রায় অফুরন্ত শক্তির সেই ম্যাজিক ফর্মুলা। হোমি ভাবার দেখা সেই স্বপ্নের তৃতীয় ধাপ। এই ছোট ফর্মুলাটাই ভবিষ্যতে শক্তির দিক থেকে আমাদের স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারে। ৬ নম্বর সেকশন, শক্তির স্বাধীনতার জন্য স্কেলিং আপ, লজিস্টিক পর্বত। কিন্তু একটা কথা ভাবা দরকার, একটা ল্যাবে বা প্রোটোটাইপের সফল হওয়া আর পুরো দেশের বিদ্যুতের চাহিদা মেটানো কিন্তু এক জিনিস নয়। বর্তমানে এই একটা প্রোটোটাইপ রিঅ্যাক্টর থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, কিন্তু জাতীয় টার্গেট পূরণ করতে হলে এরকম প্রায় ১৮০টি বিশাল ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর বানাতে হবে। সংখ্যাটা শুনলেই বোঝা যায় এটা কত বড় একটা লজিস্টিক্যাল পাহাড় ডিঙানোর সমান। ঠিক এই কারণেই নীতিমালায় বড়সড় একটা পরিবর্তন আনা হয়েছে। শান্তি অ্যাক্ট ২০২৫-এর মাধ্যমে পারমাণবিক খাতকে বেসরকারি কোম্পানিগুলোর জন্য খুলে দেওয়া হয়েছে। এতে করে সরকারের যে একচেটিয়া কন্ট্রোল ছিল সেটা শেষ হলো। কারণ এত বিশাল সব ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য যে পরিমাণ ফান্ডিং দরকার তার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এখন একেবারেই মাস্ট। অর্থনৈতিক দিকটাও কিন্তু একেবারে হেলাফেলা করার মতো নয়। কালপাক্কামের এই প্রজেক্টটাই ধরুন, যেহেতু এটা সম্পূর্ণ নতুন এবং ফার্স্ট অফ ইটস কাইন্ড একটা প্রযুক্তি, তাই এর বাজেট ৩৩০০ কোটি টাকা থেকে লাফিয়ে ৮,০০০ কোটিরও বেশি হয়ে যায়। প্রথমবার কোনো প্রযুক্তির পথ প্রদর্শক হতে গেলে এমন বাজেট ওভাররান হওয়াটা একটা বড় অর্থনৈতিক বাস্তবতা। এত সব চ্যালেঞ্জের পরও আলটিমেট গোলটা কিন্তু ফিক্সড। ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন। স্বাধীনতার ঠিক ১০০ বছর পূর্তিতে দেশের বিদ্যুৎ খাতকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করার একটা বিশাল উচ্চাবিলাসী মাস্টার প্ল্যান। সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই অফুরন্ত শক্তির সাইকেল তৈরি করতে যে বিশাল অঙ্কের টাকা খরচ হচ্ছে, সেটা কি শেষ পর্যন্ত বিদেশ থেকে সহজে জ্বালানি আমদানির চেয়ে বেশি লাভজনক হবে? এই ইকোনমিক আর জিওপলিটিক্যাল ট্রেড অফগুলো নিয়ে কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে। গত ৭০ বছর ধরে চলা এই অবিশ্বাস্য বৈজ্ঞানিক যাত্রা ভবিষ্যতে কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার বিষয়। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি নতুন কিছু জানতে পেরেছেন।